আসসালামু আলাইকুম। পাঠ করছি শুকনো পাতার নূপুর পায়ে। লিখনীতে আয়শা শেখ রিম। গল্প পাঠে রেজওয়ানা খান নদী। পর্ব সংখ্যা ১৯। আচ্ছা, তোমাদের যদি আমি না বলি যে আমার পেজটাকে সাবস্ক্রাইব করো, তাহলে কি তোমরা করবে না? তোমাদের কিন্তু করা উচিত। না বললে তোমরা করোই না। তোমরা কেন সাবস্ক্রাইব করো না? প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখবে। আর কালকে আমার আইসিটি পরীক্ষা ছিল দেখে আমি পর্বটা দিতে পারিনি, তার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু তোমরা যদি এবার সাবস্ক্রাইব না করো, আমি বিগত ৩০০ বছরেও উপন্যাসের পর্ব দিব না। অনেক কথা হলো, এবার গল্পে ফেরা যাক। পরীক্ষা শুরু হওয়ার পর ঝিলমিলের পড়ার চাপ আরো বেড়ে গিয়েছে। পরীক্ষা দিয়ে এসে রান্না করে খাবার খেয়ে পড়তে বসা, আবার সকালে পরীক্ষা দিতে যাওয়া, পুরো সপ্তাহ এভাবেই কেটে গেল। আরো কয়েকটা পরীক্ষা আছে, তাহলেই শেষ। ঝিলমিল এখন রাতের খাবার বানাচ্ছে। ঘুম পাচ্ছে তার খুব, তবু কিছু করার নেই। তার কাজের মাঝেই শিউলি বেগম এসে নিজের ফোনটা ঝিলমিলের দিকে এগিয়ে দিয়ে বললেন, তোমার ফুপি কথা বলবে, নাও। একটু আগে শিউলি বেগমের ফোনে মা আর ছোট ভাইয়ের সাথে কথা বলছিল। তখন আবার ফুপ্পি। ঝিলমিল এক হাতে তরকারি কাটতে কাটতে অন্য হাতে ফোন কানে ধরলো। হ্যালো ফুপ্পি, কেমন আছো? তোর ফোন কিভাবে নষ্ট হলো? ভালো মন্দের কোনো জবাব না দিয়েই সরাসরি গম্ভীর গলায় প্রশ্ন করলো দিঘি। ঝিলমিল কয়েক মুহূর্ত চুপ করে রইল, অতঃপর বানিয়ে বলল, ফোন হাত থেকে পড়ে গিয়েছে। কেন? দিঘি এবার বলে উঠল, কেন? পারিস্তকে নতুন ফোন কিনে দেয়নি? ঝিলমিল এবার বলে উঠল, সে দিলেই কি আমি নেব নাকি? কথার মাঝে রান্নাঘরে শব্দ দিঘি কানে খটকা পেয়ে গেল। কোথায় তুই? কিসের শব্দ আসছে? কি করছিস? আমি রারা। ঝিলমিল কথা সামলে নিল। রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছে, জানলে পুপি এখন এসে তোলপাড় শুরু করে দেবে। কি হলো, বলছিস না কেন? ঝিলমিল এবার বলে উঠল, কোথায় আবার, রুমেই তো আছি। দিঘি এবার বলে উঠল, মনে তো হচ্ছে কিচেনে আছিস। তুই কিচেনে গিয়েছিস নাকি? ঝিলমিল প্রতি উত্তর করলো, না। ঝিলমিল এবার শিউলি বেগমের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কিচেনেই তো দাঁড়িয়ে আছি। ভাবি রান্না করছে, ওটার শব্দ পাচ্ছ? শিউলি বেগম চোখ পাকালো। টুম্পা তো অনেক আগে বাড়ির সবার জন্য রান্না শেষ করে রেখে গেছে। শিউলি বেগমকে ভাপি বানিয়ে দেওয়ায় দিঘি প্রথমে বুঝতে পারল না, অতঃপর বারিশের ঘরের হিসেব মিলিয়ে বুঝতে পারল। আচ্ছা শোন, দিঘি বলল, তোকে দিয়ে ঝর্ণা আন্টি কোনো কাজ কাম করালে আমাকে সোজা বলে দিবি। এই মহিলা কিন্তু সুবিধার না। তুমি একদম ভেবো না ফুপি, আমাকে দিয়ে কেউ কাজ করায় না, সবাই অনেক ভালো। আরো কিছুক্ষণ কথা বলে কল কেটে দিয়ে দিল ঝিলমিল। ফোন রাখার পর মনে পড়ল, তাহসিন আঙ্কেলের কথা তো জিজ্ঞেসই করা হলো না। মিথ্যে বললে কেন তুমি? তুমি তো সব কাজই করো, শিউলি বেগম বলে উঠলেন। এগুলো কি আর বলা যায়? বললেই তো সব এলোমেলো হয়ে যাবে। ফুপ্পি এখনই এসে আমাকে নিয়ে যাবে, আর আপু তো ঝামেলা শুরু করবে। সময় হলে ঝিলমিল নিজে সব বলবে, এখন না। শিউলি বেগম আর কিছু বললেন না। টুম্পাকে সাথে নিয়ে রাতের খাবারের ডাইনিং টেবিলে নিয়ে রাখতে লাগলেন। বাড়ির সবাই একে একে সে টেবিলে বসেছে। জারিন, জারিফ, চঞ্চল, শেহরিয়ার আর ঝর্ণা বেগম। ফরহাদ সাহেবও এসে বসেছেন। টুম্পা আর শিউলি বেগম খাবার বেড়ে দিচ্ছে। ঝিলমিলে রান্না শেষ। লোকটা বাইরে গেছে, এলেই খাবার দিয়ে সোজা ঘুমোতে চলে যাবে। ঝিলমিলকে রান্নাঘরে একা দাঁড়িয়ে থাকতে দেখে চঞ্চল শিহরিয়ার ডাক দিলেন, ঝিলমিল, মামুনি এদিকে আসো। তার ডাক শুনে ঝর্ণা বেগম মুখ পাকালেন। দাদু ভাই থেকে এখন মামুনি। আগের সম্পর্ক বাদ দাও ঝর্ণা, ও এখন আমার ছোট ছেলের বউ। ঝর্ণা বেগম কিছু একটা বলতে যাওয়ার আগেই ঝিলমিল এগিয়ে এসে বলল, হ্যাঁ বাবা, আপনি একদম ঠিক বলেছেন। আগের সম্পর্ক নিয়ে পড়ে থাকলে হয়? অথচ এখন দেখুন, এই বাড়িতে একজন বয়সে আমার ছোট হয়েও আমাকে নাম ধরে ডাকে। চন্দ্র সাহেব অবাক হয়ে বললেন, কি বলো? সে কি জেরিন? ঝিলমিল এবার প্রতি উত্তর করলো, না না, জেরিন না, জারিফ। জারিফের ভাতের লোকমা মুখে তুলতে গিয়ে মাঝপথে থমকে গেল। ঝিলমিলের দিকে তাকিয়ে বলে উঠল, তোকে নাম ধরে ডাকবো না তো কি বলে ডাকবো? কে তুই? ফরহাদ সাহেব সঙ্গে সঙ্গে ছেলেকে ধমকে উঠলেন, কে মানে কি? আর ওকে তুই নাম ধরে ডাকছিস কোন সাহসে? তোর চাচার বউ সে, আজ থেকে চাচি বলবি।
ঝিলমিল একটু মুখ ভার করে বলল, জারিন তো মামুনি বলে ডাকে, ওরও তো মামুনি ডাকা উচিত, তাই না ভাইজান? শিউলি বেগম আর চঞ্চল শেহরিয়ারও সায় দিলেন, হ্যাঁ, চাচিরা মায়ের মতোই হয়, তুই আজ থেকে ঝিলমিলকে মামুনি বলে ডাকবি, নাম ধরে ডাকতে যেন না শুনি, আর খবরদার তুই তুকারি তো করবি না। শিউলি বেগম বললেন, ঝিলমিল, ও যদি তোমাকে একবার নাম ধরে ডাকে তাহলে আমাকে বলে দেবে। ফরহাদ সাহেব যোগ করলেন, আচ্ছা ভাইজান, তবে এখনই একবার ডাকতে বলুন, নইলে আবার ভুলে যাবে। হ্যাঁ, ডাক, মামুনি বলে ডাক, ফরহাদ সাহেব বলে উঠলেন। জারিফ বিরক্ত হয়ে বলল, কি শুরু করলে তোমরা সবাই? আমি কেন ওকে মামুনি ডাকবো? পারবো না, আমি ওর নাম ধরেই ডাকবো, কারণ আমি তোমার চাচ্চুর বউ। চাচিকে কেউ কি নাম ধরে ডাকে? ঝিলমিল শান্ত গলায় বলল। ফরহাদ সাহেব আর সহ্য না করতে পেরে ছেলের কান ধরে চেপে ধরলেন, বেয়াদব ছেলে, চাচিকে নাম ধরে ডাকবি কোন সাহসে? ডাক বলছি, মামুনি ডাক। জারিফ কানের ব্যথায় কুঁকড়ে গিয়ে ঝিলমিলের দিকে তাকালো। ঝিলমিলের মুখ তখন মিটিমিটি হাসি। ঝিলমিল বলে উঠল, কি হলো, ডাকো। জারিফ ঝিলমিলের চোখের উপর বিরক্ত এক দৃষ্টি ধরে রেখে রাগে গজগজ করতে করতে দাঁতে দাঁত চেপে উচ্চারণ করলো, ম ম ম ম ম মামুনি। জারিন দৃশ্যটা দেখে খুশিতে হাততালি দিতে লাগলো। বসো এখন, আমার সঙ্গে খাবে। চঞ্চল সাহেব ঝিলমিলকে বলল, না, আমি এখন খাবো না, আর তাছাড়া আমাদের জন্য তো আলাদা রান্না করেছি, ওগুলোই খেতে হবে। ঝিলমিল মৃদু স্বরে বলল। কথাটা শুনে চঞ্চল সাহেবের মুখটা বিরক্ত ফুটে উঠল। অনর্থ মেয়েটাকে দিয়ে তার ছেলে এভাবে খাটিয়ে মারছে। না জানি এ খবর চৌধুরী বাড়িতে গেলে কি তুর কালাম কাণ্ড হবে। বসত এখন, আজ আমাদের সাথেই খাবে। এবার ফরহাদ সাহেবও তাগিদ দিলেন। ঝিলমিল কি করবে বুঝতে না পেরে দ্বিধায় পড়ে গেল। সে একবার সদর দরজার দিকে তাকালো। ঘড়িতে রাত 10টা বেশি বেজে গেছে। প্রতিদিন তো রাত 9টার মধ্যেই লোকটার বাড়ি ফিরে। আজ এত দেরি হচ্ছে কেন বুঝছে আসছে না তার। অবশ্য সে না এলেও ঝিলমিল তাতে কিছু যায় আসে না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চঞ্চল শেহরিয়ার আরো ডাকলেন। উনি আসুক, তারপর না হয়। ঝিলমিল আমতা আমতা করলো, আজ ওর ফিরতে দেরি হচ্ছে, হয়তো বাইরে থেকে কে আসবে। চঞ্চল সাহেব বললেন, আরে বাদ দাও তো দাদা ভাই, ও তো চাচ্চুর চাকরানি, চাচ্চুকে ছাড়া খাবে নাকি ও? জারিফের মুখ থেকে কথাটা বের হতে না হতেই ফরহাদ সাহেব আবারও তাকে চোখ গরম করে ধমকে উঠলেন। ঝিলমিল একবার না করার পরও সবাই মিলে তাকে এক প্রকার জোরাজুরি করে নিজের সাথে খেতে বসিয়ে ছাড়ল। চঞ্চল সাহেব ভালোবেসে নিজের পাশে ছোট ছেলের বউকে বসালেন। এই বাড়িতে আসার পর আজই প্রথম মেয়েটাকে নিয়ে একসাথে খেতে বসেছেন তিনি। ঝিলমিলের ডান পাশে চঞ্চল শেহরিয়ার আর বাম পাশে জারিফ। ঝিলমিল বসতেই জারিফের আর চোখে তার দিকে এক প্রকার রাগ নিয়ে তাকালো। বাকিরা সবাই এতক্ষণে খাওয়া শুরু করে দিয়েছে। ঝিলমিল ভাতের লোকমা মাখাতে মাখাতেই শরীরটা একদম হেলান দিয়ে জারিফের দিকে হেলিয়ে ফিসফিস করে বলল, খেলি চিনিমিনি চিনিমিনি, মন নিয়ে ম্যাজিক মামনি। গানের লাইনটা শোনার পর জারিফ রাগ ফুলিয়ে চরম রাগে ঝিলমিলের দিকে তাকালো। দাঁতে দাঁত চেপে বলল, আমি দেখব তুই কতদিন এই বাড়িতে থাকিস। ঝিলমিল এবার বলে উঠল, কি করবি তুই? জারিফ বলল, কত কি করি শুধু দেখতে থাক। ঝিলমিল পাশের দিকে আরেকটু ঝুঁকে জারিফকে পাল্টা জবাব দিল। তাদের দুজনের এই নীরব চাপা যুদ্ধ ডাইনিং টেবিলের আর কারোর নজরে না পড়লেও সদর দরজায় এসে দাঁড়ানো বারিশের চোখ এড়াতে পারল না। তার কঠিন নজর আটকে গেছে জারিফের খুব কাছাকাছি ঝুঁকে কথা বলতে থাকা ঝিলমিলের ওপর। এদিকে আচমকা বারিশকে দেখেই ঝিলমিলের মুখের কথা মাঝপথেই থমকে গেছে। প্লেটের খাবারের একটা লোকমাও তখন পর্যন্ত মুখে তুলতে পারেনি সে। বারিশ দেখল মেয়েটা ভয়ার্ত চোখে তার দিকে চেয়ে আছে। ভারী পায়ে সে ডাইনিং স্পেসের দিকে এগোতে লাগলো। ঝিলমিল এক প্রকার আতঙ্কে চেয়ার ছেড়ে হুট করে দাঁড়িয়ে পড়ল। তাকে এভাবে আচমকা উঠে দাঁড়াতে দেখে চঞ্চল সাহেব আর ঝর্ণা বেগম অবাক হয়ে তার দিকে তাকালো। কি হলো? ঝিলমিলের মুখের ফ্যাকাশে রং দেখে তারা তাদের দৃষ্টি অনুসরণ করে তাকালো। ততক্ষণে
বারিশের জোড়াহাত কাচের বিশাল ডাইনিং টেবিলটা স্পর্শ করে ফেলেছে। ডাইনিং টেবিলের উপর দু হাত দিয়ে ঝুঁকে দাঁড়ানো বারিশ ভাবভরা দেখে উপস্থিত প্রত্যেকেই বিপদের গন্ধ পেল যেন। নিঃশব্দে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সকলেই। সবাই যেন অজান্তেই কয়েক ধাপ পিছিয়ে গেল। ব্যাস, বিকট শব্দে পুরো শেহরিয়ার বাড়ি কেঁপে উঠল। ভারী কাচের বিশাল টেবিলটা এক ধাক্কায় উল্টে ফ্লোরে পড়ে শত শত টুকরো হয়ে গেছে। সাথে টেবিলে সাজানো সব কাচের প্লেট, বাটি আর রাতের খাবার ভেঙে চুরে তছনছ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে। এমন তাণ্ডবে দু হাত কানে চেপে ধরে শক্ত করে চোখ বন্ধ করে ফেলল ঝিলমিল। ভয়ে জারিন গিয়ে শিউলি বেগমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। জারি বিস্ময়ে হা হয়ে নিচের চাচুর দিকে তাকিয়ে আছে। ফরহাদ সাহেব আর চঞ্চল শেহরিয়ার একদম বাকরুদ্ধ, তবে তারা খুব একটা অবাক হয়নি, যেন এই বাড়িতে এটা নতুন কোনো দৃশ্য নয়। তবে আজ হঠাৎ কি কারণে ছেলেটা এমন রূপ ধারণ করলো তা কারো মাথায় আসছে না। ঝর্ণা বেগম তীব্র বিরক্ত নিয়ে নিজের ছেলের দিকে তাকিয়ে রইলেন। এ নিয়ে তৃতীয়বার সে ডাইনিং টেবিলের ভাঙল, তবে দেশে ফেরার পর এটাই প্রথম। কারো মুখ থেকে কোনো কথা বের হওয়ার আগেই বাড়ির রক্তচক্ষু নিয়ে গটগট করে এগিয়ে গেল ঝিলমিলের দিকে। বিষাদ চেহারার লোকটাকে নিজের দিকে তেড়ে আসতে দেখে ঝিলমিল চঞ্চল সাহেবের পেছনে গিয়ে দাঁড়ালো। ছেলেকে মাঝপথে আটকে দিয়ে চঞ্চল সাহেব ঝিলমিলের সামনে দেয়াল হয়ে দাঁড়ালেন। কি হচ্ছে এসব? কি হয়েছে তোর তরঙ্গ? সামনে থেকে সরে যাও বাবা। বারিশের গলা থেকে যেন হিংস্র গর্জন উঠতে লাগলো। চঞ্চল সাহেবের পেছন থেকে ঝিলমিল কাপা কণ্ঠে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইল। আমাকে ওনারা সবাই জোর করে এখানে বসিয়েছেন, আমি নিজে থেকে বসতে চাইনি। হ্যাঁ, একদম ঠিক বলেছে তরঙ্গ। চঞ্চল সাহেবও ছেলেকে বোঝানোর চেষ্টা করলেন। আমিও ওকে জোর করে আমাদের সঙ্গে বসিয়েছি। আর পরিবারের সবার সাথে বসে দু একটা খেলে এত সমস্যা কিসের তোমার? বাবা, তুমি সরে যাও। আমি তোকে আগেই মানা করেছি ওর গায়ে আর কখনো হাত না তুলতে। তুই রুমে যা তরঙ্গ। ও একটু পরেই যাচ্ছে। কিন্তু বারিশ কোনো যুক্তির ধার ধারল না। নিজের জন্মদাতাকে এক প্রকার একপাশে ধাক্কা মেরে সরিয়ে দিল সে। অতঃপর ঝিলমিলের নরম বাহুটা লোহার মতো শক্ত করে মুঠোতে চেপে ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল নিজের রুমের দিকে। ঝিলমিল পেছন দিকে তাকাতে তাকাতে আর্তনাদ করতে লাগলো, কিন্তু ডাইনিং স্পেস থেকে আর কোনো ডাক পৌঁছালো না বারিশের কান পর্যন্ত। রুমে ঢুকে শব্দ করে দরজাটা বন্ধ করে লক করে দিল সে। কার অনুমতি নিয়ে এখানে খেতে বসেছিস তুই? বারিশ চিপিয়ে চিপিয়ে প্রতিটি শব্দ উচ্চারণ করলো। বললাম তো আমি বসতে চাইনি। ঝিলমিল ভয়ে ভয়ে পেছন থেকে জানালো, আপনার বাবাকে আমাকে জোর করে বসিয়েছেন। বারিশ ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু ঝিলমিলের কোনো কথাই যেন তার কানে ঢুকছে না। তার চোখের সামনে বারবার ভেসে উঠেছে ডাইনিং টেবিলে জারিফের দিকে ঝুঁকে ফিসফিস করে কথা বলার দৃশ্যটা। নিজের কোমর থেকে চামড়ার চওড়া বেল্টটা চট করে খুলে ফেলল সে। অতঃপর ধীরে সুস্থে সেটা ডান হাতে পেঁচাতে লাগলো। সেই দৃশ্যটা দেখে ঝিলমিলের অন্তরাত্মা খাঁচাছাড়া হওয়ার জোগাড়। ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে গেল তার। পেছোতে পেছোতে এক পর্যায়ে তার পিঠে গিয়ে ঠেকলো রুমের বড় কাচের জানালার সাথে। ততক্ষণে বারিশ একদম গায়ে এসে দাঁড়িয়েছে। ঝিলমিল কোনোমতে নিজের ভয়টা চেপে আঙ্গুল উঁচিয়ে শক্ত গলায় বলল, সেদিন আমাকে মেরেছেন, আমি কিছু বলিনি। আজ যদি আমাকে এমন কিছু করেন তবে আমি সোজা বাসায় গিয়ে সবাইকে জানিয়ে দেব। কোনো অন্যায় ছাড়া আপনি এভাবে যখন তখন আমার গায়ে হাত তুলতে পারেন না। বারিশ এক চুলও সরল না, উল্টো চট করে নিজের বাম হাত দিয়ে ঝিলমিলের চোয়ালটা শক্ত মুঠোতে চেপে ধরল, যে মনে হলো এক চাপেই হাড়গোড় গুঁড়ো করে দেবে। এমন ভাবে তাকিয়ে আছে যেন আস্ত এক সিংহ হায়না শিকারে গিলে খাবে। আক্রোশে এক্ষুনি ফেটে যাবে যেন বারিশের চোখ দুটো। ব্যথা পাচ্ছি আমি। ঝিলমিল ব্যথায় কোকিয়ে ওঠে। মেয়েটার যন্ত্রণায় বুজে আসা মুখটার দিকে হিমশীতল দৃষ্টি রেখে বেল্ট পেঁচানো নিজের ডান হাতটা সজোরে চালিয়ে দিল ঝিলমিলের মাথার ঠিক পেছনে থাকা জানালার কাচের ওপর। মর্মর শব্দে জানালার পুরো কাচটা ফাটল ধরে জায়গাটা মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়ল, তবে পুরোপুরি ভাঙল না। আচমকা আঘাতে ঝিলমিল ভয়ে শিউরে উঠে ঝট করে চোখ মেলে তাকালো সেদিকে। হ্যাজেল রঙের বড় বড় চোখ দুটো আতঙ্কে আরো বড় হয়ে গেল।
হাতে শক্ত করে চামড়ার বেল্টটা পেঁচানো থাকায় লোকটার হাতটা কেটে রক্ত বের হয়নি, কিন্তু সেই আঘাতের তীব্রতা তার জানালার ওই অবস্থা দেখে ঝিলমিলের চোখের ভেতরটা জমে বরফ হয়ে গেল। হৃদস্পন্দন কেমন যেন থমকে আসলো ঝিলমিলের, অথচ কয়েক সেকেন্ড আগেও বুক ধড়ফড় করছিল। চড়মড় করে নেমে গেল ঝিলমিলের শরীরের রক্তচাপ। চোখের আলোয় ধীরে ধীরে আবছা হয়ে অন্ধকার ঘনিয়ে আসছে। পা দুটো তার নিজের শরীরটার ভার ধরে রাখতে পারল না। হাঁটু জোর হারিয়ে সম্পূর্ণ নিস্তেজ হয়ে এলো তার অনুদেহ। বারিশের মুখের দিকে এক পলক ঝাপসা দৃষ্টিতে তাকানোর চেষ্টা করতেই ঝিলমিলের চোখের পাতা দুটো ভারী হয়ে বুজে এলো। মাথাটা একপাশে ঢলে সম্পূর্ণ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়তে লাগলো বারিশের গায়ের উপর। ঝিলমিল নিস্তেজ শরীরটা তার উপর ঢলে পড়তেই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল বারিশ। চোয়ালের উপর রাখা বাম হাতটা চাপ আলগা করে আনলো সে। মেয়েটার মাথাটা বারিশের বুকের উপর এলিয়ে রয়েছে, হাত দুটো জ্বলছে একেবারে নিষ্প্রাণ ভাবে। গালে স্পর্শ করে কয়েকবার ডাকলো তাকে বারিশ, কোনো নড়াচড়া নেই। ঝিলমিল মায়াবী মুখটা যেন ফ্যাকাশে হয়ে গেছে। বারিশ এক মুহূর্ত দেরি না করে দুই বাহুতে ঝিলমিলের পাজুকোলা করে তুলে নিল, বিছানায় শুয়ে দিল। পরক্ষণে ঝুঁকে পড়লো ঝিলমিলের উপর, কপালে হাত দিয়ে দেখলো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে শরীরটা। কপালে জমে উঠেছে সূক্ষ্ম ঘামের বিন্দু। ঝিলমিলের বুকে হৃদস্পন্দন পরিমাপ করার জন্য সে কবজিটা শক্ত করে চেপে ধরলো। পালস চলছে, তবে বড্ড ধীরে। মেয়েটা প্যানিক অ্যাটাক করলো নাকি অতিরিক্ত ভয়ে সেন্সলেস হয়ে গেছে বুঝে আসলো না বারিশের। সে তড়িঘড়ি করে সাইড টেবিলে থেকে পানির জগটা তুলে হাতের তালুতে খানিকটা পানি নিয়ে ছিটিয়ে দিয়ে ঝিলমিলের বন্ধ চোখের পাতা আর মুখে। ঝিলমিল, ওপেন ইওর আইজ। বারিশের কণ্ঠে এবার আদেশের চেয়ে আতঙ্কের সুরই বেশি স্পষ্ট। ঝিলমিলের কপালে জমে থাকা ভাঁজ চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিল সে। পানি ছিটানোর পরও যখন ঝিলমিল চোখ দুটো খুলল না, বারিশের চোয়াল আবার শক্ত হয়ে এলো, তবে এবার রাগে নয়, নিজের উপর এক অজানা নিয়ন্ত্রণে। সে ওয়াশরুম থেকে একটা তোয়ালে ভিজিয়ে এনে ঝিলমিলের হাত আর মুখ মুছে দিতে লাগলো, আর অন্য হাত দিয়ে একটানা তার হাতের তালু ঘষতে থাকলো রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য। ঘরের দরজায় এতক্ষণে চঞ্চল সাহেব আর শিউলি বেগমের ধাক্কা দিতে শুরু করেছেন। তরঙ্গ, দরজা খুলো, মেয়েটার সঙ্গে কি করছো তুমি ভেতরে? বারিশ সেদিকে কোনরূপ কান দিল না। তার সমস্ত নজর এখন বিছানায় নিষ্প্রাণ পড়ে থাকা 17 বছরের মেয়েটার দিকে। বিরক্তি আর হালকা উদ্বেগ টেবিলে থেকে ফোনটা তুলে ডক্টরকে ডায়াল করতে যাবে, ঠিক তখনই সে খেয়াল করলো ঝিলমিল এক চোখ সামান্য ফাঁক করে তাকে দেখার চেষ্টা করে তড়িঘড়ি করে আবার বন্ধ করে ফেলেছে। বারিশের বোঝার আর বাকি রইল না, মেয়েটা জ্ঞান হারানোর নাটক করছে। এতটা দুঃসাহস, মুখে কিছুই বলল না সে। থাকুক এভাবে পেটের উপর সব ফন্দি লুকিয়ে। সে ফোনটা যথাস্থানে রেখে সোজা ওয়াশরুমে চলে গেল। বেশ খানিকটা সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ঘরের লাইটটা অফ করে দিয়ে ঝিলমিল একপাশে এসে পড়ল শুয়ে। মোটেও জ্ঞান হারানোর নাটক করেনি ঝিলমিল, ভয়ে সত্যিই জ্ঞান হারিয়েছিল সে। মুখের উপর ঠান্ডা পানির ছটকা পেয়ে চেতনা ফিরেছিল ঠিকই, কিন্তু লোকটার থমথমে কণ্ঠ শুনে আর তখন কোনো ঝামেলার আশঙ্কা আসতেই চোখ মেলে তাকায়নি সে। কিন্তু এখন সে পড়েছে মহাবিপদে। পেট চোচো করছে ক্ষুধায়, রাতের খাবারের এক লোকমাও পেটে পড়েনি, রুমের লাইটটাও নিভিয়ে দিল। এখন কি করবে সে? ক্ষুধার জ্বালায় টিকতে না পেরে একটু নড়ে চড়ে উঠে গিয়ে চোখ দুটো মেলল, কিন্তু সাথে সাথেই পাশ থেকে অন্ধকার পুড়ে ভেসে এলো বারিশের গমগমে কণ্ঠ। লোকটা শুয়ে শুয়ে এক ভ্রু উঁচিয়ে বলল, কি? চট করে আবার শক্ত করে চোখ দুটো বুজে ফেললো ঝিলমিল। অতঃপর এক ঝটকায় অন্যদিকে ঘুরে মুখ বাঁকিয়ে শুয়ে পড়ল। বারিশ আর কথা বাড়ালো না, ঠোঁটের কোণে এক চিলতে অবজ্ঞা ফুটিয়ে চুপচাপ চোখ বন্ধ করে নিল। দাদিমা, এই মেয়েটাকে আর কতদিন সহ্য করতে হবে আমাদের? আমার কিন্তু ওকে আর সহ্য হচ্ছে না। নিজের ঘরে বসে রাতে বই পড়ছিলেন ঝর্ণা শেহরিয়ার, তখন গটগট করে ভেতরে ঢুকে পড়ল জারিফ। তার চেহারায় খুব স্পষ্ট। ঝর্ণা শেহরিয়ার চশমার উপর দিয়ে একবার চোখ তুলে তাকালো জারিফের দিকে, তার ধীর সুস্থে বইটা বন্ধ করে টেবিলে রেখে বেশ ঠান্ডা গলায় বললেন, চুপচাপ যা হচ্ছে দেখতে থাকো। তোর চাচুকে চিনিস না? ওর কোনো কিছুতেই বেশিরভাগ আগ্রহ থাকে না।
বা বেশি দিন আগ্রহ থাকে না, এই মেয়েটার প্রতিও থাকবে না। খামোখা অস্থির হচ্ছিস কেন? জারিফ দাদিমার এই শান্ত ভাবটা নিতে পারল না। কিন্তু আমাদেরও তো কিছু করা উচিত দাদিমা। তুমি তো নিজেই ওকে দেখতে পারছো না, তাও এত চুপচাপ আছো কেন? তোর কি মনে হয় আমি হাত গুটিয়ে বসে আছি? ঝর্ণা বেগম বলে উঠল, দুটো মাত্র ছেলে আমার। বড় বউয়ের বড় ছেলের বউ অর্থাৎ তোর মা আমার মনের মতো হয়নি। ভেবেছিলাম অন্তত ছোট ছেলের বউটা আমার পছন্দই হবে, তা সেখানে এসে জুটল এই নাবালিকা। কথাটার অর্থ বুঝতে পেরে জারিফ এক পা এগিয়ে এলো। তাহলে কি করছো তুমি? শুনে কি করবি? সময় হলে নিজেই জানতে পারবি। এখন গিয়ে ঘুমাতো। যাই হোক, আমার বার্থডে সামনে, আমি একবার পার্টিটা বাসায় অ্যারেঞ্জ করতে চাই দাদিমা। ঝর্ণা শেহরিয়ার সঙ্গে সঙ্গে কঠিন গলায় সোজা না করে দিলেন, না, বাসায় এসব ফালতু হট্টগোল একদম হবে না। দাদিমা প্লিজ। জারিফের গলায় এবার মরিয়া অনুনয়। বাসায় করাটা খুবই প্রয়োজন, তুমি একবার বোঝার চেষ্টা করো। ঝর্ণা বেগম কিছুক্ষণ গম্ভীর মুখে নীরব রইলেন। কিছুক্ষণ ভেবে শেষমেশ অনুমতি দিয়েই দিলেন, ঠিক আছে কর, তবে কোনো ঝুটঝামেলা যেন না হয়। একদম হবে না দাদিমা, কিছু হবে না, জাস্ট স্পেশাল কিছু খাবার দাবার হবে। বলতে বলতে জারিফ চলে গেল। মাঝরাতে মেঘের বিকট কর্কশ গর্জনে ঝিলমিলের কাঁচা ঘুমটায় এক লহমায় ভেঙে গেল। আতঙ্কে ধক করে উঠল বুকটা। চোখ মেলতে দেখলো পুরো ঘর জুড়ে বিজলির তীব্র নীলচে আলো চমকে উঠেছে। জানালার একপাশে খোলা রয়ে গেছে, সেখান দিয়েই ঝড়ের শো শো হাওয়া ভারী পর্দাগুলো ডানা মেলে পাখির মতো উঠছে। পরিস্থিতি বুঝতে পেরে ঝিলমিল এক মুহূর্ত দেরি না করে গায়ের পাতলা কথাটা একদম মাথার উপর পর্যন্ত টেনে দিয়ে মুড়িয়ে দিল। বাইরে তখন যেন প্রলয় নাচছে। একদিকে এগোতে থাকা ঝড়ো বাতাস, অন্যদিকে মেঘের বুক চিরে বিকট হুংকার, আর তার সঙ্গে জানালার কাছে আছড়ে পড়া মুষলধারে বৃষ্টির তীব্র শব্দ। ভীতিতে ঝিলমিল পুরো শরীর বরফের মতো হিম হয়ে আসতে লাগলো। কাঁথার নিচে থেকে কেবল চোখের অংশটুকু বের করে সে থরথর করে কাঁপতে কাঁপতে জানালার দিকে তাকালো। আজ জানালাটা বন্ধ করতে ভুলে গিয়েছে সে। বিদ্যুৎ চমকানোর আলোয় পুরো ঘর থমথমে অন্ধকার একটু পরপর ঝলসে উঠেছে। মেঘের পরে গর্জন আসতেই ঝিলমিল দু হাতে কান চেপে ধরে শক্ত করে চোখ দুটো বন্ধ করে ফেললো, যেন বাইরের শব্দগুলো তার কান অব্দি না পৌঁছায়। এভাবে গুটিসুটি মেরে কয়েক মুহূর্ত পড়ে রইল সে, কিন্তু ভয় কমছেই না, উল্টো মনে হচ্ছে এক অদৃশ্য হাত যেন তার বুকে চেপে ধরেছে। বৃষ্টি থামলেও কোনো লক্ষণ নেই। মায়ের সাথে সাথে এক দাপট আরো বেড়ে উঠেছে। নিরুপায় হয়ে ঝিলমিল ধীরে ধীরে পাশ ফিরে তাকালো বারিশের দিকে। সে অন্যদিকে ঘুরে গভীর ঘুমে আচ্ছন্ন। নিজের বাসায় থাকলে এমন সময় ঝড়ের রাতে ছুটে গিয়ে দাদিমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাতো। বৃষ্টি তার পছন্দ হলেও ঝড়ের হাওয়ার সঙ্গে মেঘের আওয়াজ তার একদমই সহ্য হয় না। কিন্তু এই ঘরে আজ তার নিরাপদ আশ্রয় বলতে কেবল এই মানুষটাই আছে, যে তাকে ভয়ও দেখায়, আবার যার উপস্থিতিতে তাকে অদ্ভুত নীরবতা দেয়। ঝিলমিল খুব সাবধানে নিঃশব্দে এগিয়ে গেল লোকটার দিকে। কাঁপতে থাকা দুহাত বাড়িয়ে বারিশের পিঠের দিকে থাকা টি শার্টের কাপড়টা পরম আকুলতায় আঁকড়ে ধরল। ভয়ে তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে আসছে। মুখের ভেতর শুকনো জিভ দিয়ে জানা সব দুয়া বিড়বিড় করতে লাগলো সে। ঠিক তখনই বাইরের এক বিকট তীব্রতম শব্দে মেঘ ডেকে উঠল। ঘর যেন কেঁপে উঠল সে প্রলয়নকারী শব্দে। খুব কাছেই হয়তো বাসটা পড়েছে। ভয় আতঙ্কে দিশেহারা হয়ে ঝিলমিল বালিশের টি শার্টের কাপড়টা দু হাতে খামচে ধরে নিজের মুখটা খুঁজে দিলেও লোকটার চওড়া পিঠের উষ্ণতায় মেয়েটার তপ্ত ও দ্রুত নিঃশ্বাস গিয়ে আছড়ে পড়তে লাগলো বারিশের পিঠে। বারিশ যেন এবার শ্বাস আটকে শক্ত হয়ে গেল, চোখটা মেলল। এতক্ষণ ধরে মেয়েটার ছটফটানি অনুভব করেছিল সে। ঝড়ের তাণ্ডবে তার নিজেরও ঘুম নেই। কয়েক মুহূর্ত গেলেও না লোকটার চোখের পলকে এক পা তুলে ঝিলমিলের দেহের অপর পাশে রাখলো। তার দু হাত বিছানার দুপাশে ছড়িয়ে দিয়ে পুরোপুরি ঝিলমিলের গায়ের উপর ঝুঁকে এলো। মুহূর্তের মধ্যে ঝিলমিল আটকে গেল বারিশের সেই সুগঠিত ও সুদীর্ঘ শরীর এবং বাহুর এক নিবিড় অনিচ্ছেদ্য ঘোরপাকে।
উপর থেকে বারিশের প্রশস্ত ছায়া পুরোটা ঢেকে ফেললো ঝিলমিলকে। পুরো শরীর একদম শক্ত হয়ে বরফের মতো জমে গেল সপ্তদশীর। আতঙ্কে, বিস্ময়ে আর অচেনা আবেশে একদম স্থির গেল চোখ দুটো। পাপড়িগুলো নিয়ন্ত্রিতভাবে ঘন ঘন কাঁপছে। বিজলি নীলচে আলো যখন বারিশের ক্ষীণ চেহারা আর কঠিন মুখের উপর এসে পড়েছে, ঝিলমিল অপলক চোখে কেবল সেদিকেই তাকিয়ে রইল। চোখ সরানোর শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে সে। বারিশ এই হঠাৎ এত কাছাকাছি চলে আসায় সপ্তদশীর মনের ভেতর থাকা মেঘের ভয় নিমেষেই উবে গিয়ে সেখানে দানা বাঁধল অন্যরকম ধকপকানি। গাল থেকে শুরু করে কান অব্দি অজানা উত্তাপে লাল হয়ে উঠেছে সে। নড়ার চেষ্টা তো দূরের কথা, নিঃশ্বাস প্রশ্বাসের শব্দটুকু চেপে রাখার আপ্রাণ চেষ্টা করছে। পাছের উপরের লোকটা ভয় পাচ্ছে, অপর পাশের লোকটা যদি তার বুকের ভেতরে থাকা এই অস্বাভাবিক তোলপাড় বুঝে ফেলে। আমার কাছে কেন এসেছো? বারিশ নিচু ভারী কণ্ঠটা ঘরের থমথমে অন্ধকার আর কান ফাটা বৃষ্টির শব্দ ভেদ করে ঝিলমিলের কানে এসে পৌঁছালো। ঝিলমিল তার হ্যাজেল মণি দুটো বারিশের কুচকুচে কালো চোখের উপর স্থির রেখে থরথর করে কাঁপতে থাকা ঠোঁট কোনো মতে বিড়বিড় করে বলল, ভয় পাচ্ছি। বারিশ এবার জিজ্ঞেস করলো, কাকে? ঝিলমিল প্রতি উত্তর দিল, কাকে আবার? মেঘ ডাকছে তাই। ঝিলমিলের কণ্ঠস্বর আতঙ্কে ছোট হয়ে এলো। বারিশ কঠিন চোখের দৃষ্টি আরো গাঢ় হলো। আমি তার চেয়েও বেশি ভয়ঙ্কর, সরো এখান থেকে। আকুল কণ্ঠে মিনতি জানালো ঝিলমিল, প্লিজ মেঘ ডাকা বন্ধ হোক না, খুব ভয় লাগছে তো। কিন্তু তুমি কাছে আসলে আমার ভয় লাগে। বারিশের গলা কেমন যেন এক থমথমে গম্ভীর সুর। ঝিলমিল আবার অবাক হয়ে নিষ্প্রাণ চোখে তাকালো। ঝিলমিল জিজ্ঞেস করে উঠল, কেন? বারিশ নীরব রইল, দীর্ঘ কয়েক সেকেন্ডের স্থিরতায় তাকিয়ে থাকা মেয়েটার মুখের দিকে। অতঃপর খুব ধীরে থমথমে গলায় প্রশ্ন করলো, সেদিন আমি তোমার সাথে কিছু করেছিলাম? ঝিলমিল থমথম হয়ে গেল। বুকের ভেতর ধাক্কা মেরে উঠল এক পুরনো আতঙ্ক। গলার স্বর আটকে গিয়ে বলল, কবে? বারিশ বলল, যেদিন মেরেছিলাম তোমাকে। ঝিলমিল এক মুহূর্ত ইতস্তত করে মাথা নেড়ে ধীরে ধীরে বলল, না, কিচ্ছু হয়নি। সরো এখন। বারিশের কণ্ঠে আদেশ, কিন্তু তার নিজেরই সরার কোনো লক্ষণ নেই। আপনিই তো এভাবে ঝুঁকে আছেন। বারিশের চোখ দুটো আরো নিবিড় হয়ে এলো। ঝিলমিলের খুব কাছাকাছি মুখটা নামিয়ে সে শীতল কণ্ঠে বলে উঠল, এত যে কাছে আসছো, আমি কাছে গেলে সইতে পারবে তো?